এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা তো হচ্ছে যে আমরা জানি যে ঝুঁকির মধ্যে সাধারণত কি থাকে, যে রাষ্ট্রে রাষ্ট্রে দেশে দেশে সশস্ত্র সংগ্রাম, যুদ্ধ, এগুলো তো একটা আছে। কিন্তু এখন আর ঝুঁকিটা শুধুমাত্র আপনার এই যে যুদ্ধের মধ্যে, অর্থাৎ সমর যুদ্ধের মধ্যে সীমিত নেই, এটা অর্থনৈতিক যুদ্ধের মধ্যেও জড়িয়ে গেছে। অর্থাৎ যেটা আমরা বলি যে ভূ অর্থনৈতিক, জিও ইকোনমিক কনফ্রন্ট্রেশন, এইটার মধ্যে গেছে। সেটা কিভাবে, সেটা দেখেন যে আমরা লক্ষ্য করেছি যে এই যে শুল্ক, বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ করা এবং বিনিয়োগে প্রতিবন্ধকতা, তারপরে প্রযুক্তি হস্তান্তর এক দেশ থেকে প্রযুক্তির সেখানে, অর্থাৎ প্রোটেকশনিজম, যে আগে যেমন একটা মুক্ত অর্থনীতি ছিল, ক্যাপিটাল ফ্লো এক দেশ থেকে আরেক দেশে বিনিয়োগ, প্রযুক্তির হস্তান্তর, তারপরে হচ্ছে যে ট্রেড কে বাড়ানোর জন্য শুল্কর, কোনো দেশে শুল্ক মুক্ত প্রবেশাধিকার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এখন একটা প্রতিবন্ধকতা হয়ে গেছে। এবং তারপরে তাছাড়া আরও কোনো দেশ একেবারে সাপ্লাই চেইন ডিসরাপশন করছে, বন্ধ করে দিচ্ছে, যে আমার ভিতর দিয়ে যেতে পারবে না, আমার বর্ডারের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে না, আমার বিভিন্ন যোগাযোগের মাধ্যমে এগুলি ব্যবহার করতে পারবে না। সুতরাং এই যে জিও ইকোনমিক যে টেনশন তৈরি হয়েছে, এইটার তো কতগুলি ইম্প্যাক্ট আছে। এই ইম্প্যাক্টগুলির মধ্যে কিন্তু বাংলাদেশের উপরেও পড়ে, কারণ যুদ্ধ হলে তো স্বাভাবিকভাবে আমরা জানি যে পণ্যের মূল্য বেড়ে যায়, তারপরে হচ্ছে যেমন ধরেন সব সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, তারপরে এটার ফলে দেশের ভিতরে যারা, কারণ আজকালকার দুনিয়া তো একটা আরেকটার সাথে, একটা দেশ আরেকটা দেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত অনেকগুলো অর্থনীতি, যারা বাংলাদেশের মতো অর্থনীতি প্রায় 40% আমাদের কিন্তু বিশ্ব অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য এই ঝুঁকিগুলো আমাদের দেশের জন্য খুবই একটা প্রস্তুতি নেওয়ার এবং সতর্ক থাকার বিষয় রয়েছে। কারণ এখানে এইটার বাইরে আরও কী কী ঝুঁকি আছে, যেমন ধরেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো ভালো, আমরা বলছি যে উৎপাদনশীলতা বাড়াবে, আমাদের কাজের সময় কমাবে, কিন্তু এটার যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটাও কিন্তু বিশেষ করে আমাদের মতো দেশে এখনও আমরা এখনও সেই প্রযুক্তির সুফলটাই পাই নাই। কিন্তু আমরা সুফলটা না পেলে কি হবে, আমরা কিন্তু হঠাৎ করে সেইটার নেতিবাচক দিকটার আমরা মুখোমুখি হয়ে যাব। হ্যাঁ, কারণ সেখানে এক্স্যাক্টলি যে তখন আমাদের এত দেশের, আমাদের তো একটা লেবার সারপ্লাস ইকোনমি, তো সেইখানে প্রযুক্তির ব্যবহারের ফলে আমরা সেই বাড়তি লেবার ফোর্সকে কোথায় তাদেরকে আমরা স্থানান্তর করব, কিংবা তাদের জন্য কী ধরনের কর্মসংস্থান সৃষ্টি করব, সেটা আমরা করতে পারছি না। এবং সারা পৃথিবীতে সেরকম হচ্ছে, এমনকি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও এত ছাঁটাই হচ্ছে, সেগুলো তো একদিকে এফিসিয়েন্সি বাড়ানো, আরেকদিকে হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই কাজগুলি করে দিচ্ছে, আমরা কি করব। তারপরে আরেকটা হচ্ছে যে তারা সেই রিপোর্টেই বলেছে যে এই ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন বিরাটভাবে একটা চ্যালেঞ্জ, এবং এইগুলোর মাধ্যমে মানুষের একটা দেশের ভিতরে ফেক নিউজ কিংবা এই ভুল তথ্য, ভুয়া খবরের ফলে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হয়ে যায়। এবং তারপরে আরও একটা বিষয় বলেছে যে সেটাও প্রযুক্তির সাথে জড়িত, সেটি হচ্ছে যে এই যে সাইবার অ্যাটাক, এই সাইবার নিরাপত্তা ঝুঁকিটাও কিন্তু আমাদের জন্য একটা চিন্তার বিষয়, কারণ আমরা তো প্রস্তুত না। আমরা এর আগে দেখেছি যে আমাদের যে কেন্দ্রীয় ব্যাংকে কী ধরনের অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু সেটা প্রতিরোধ করতে পারিনি। তো আমরা কিন্তু আমরা ডিজিটাইজেশনের দিকে যাচ্ছি, ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছি, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল আইডি, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, এইসবের দিকে যাচ্ছি। কিন্তু এটার বিপরীতে আমরা প্রস্তুত কতখানি হচ্ছি সেটা কিন্তু আমাদেরকে এই পাশাপাশি দুটা, কিন্তু একটা কিভাবে আমরা আপগ্রেডেশন করব, অন্যদিকে কোনো অ্যাটাক হলে আমরা কিভাবে সেটা প্রতিরোধ করব, এটি। আর আরেকটি হচ্ছে যে একটু আগে যে বললাম যে আমাদের দেশে যে কর্মসংস্থান এই অভাব, এই কর্মসংস্থানটাও কিন্তু উন্নয়নশীল দেশ এবং বাংলাদেশের মতো দেশের বিরাট একটা সমস্যা, চাকরির অভাব, এবং প্রযুক্তি আসলে তো আরও সেটা হবে। এবং তার ফলে কি হচ্ছে যে আয় বৈষম্য, সামাজিক অস্থিরতা, এগুলো বাড়তে থাকবে। এবং তারপরে বাংলাদেশের মতো দেশ যেগুলো কিনা জলবায়ু পরিবর্তনের উপরে বেশ সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ, সেই জলবায়ু পরিবর্তনের কারণে আপনি ধরুন বন্যা, খরা, এগুলো তো হচ্ছে একদিকে উচ্চ তাপ,
তাপদাহ, অন্যদিকে আবার অতি শীত, সেগুলো দেখা দিচ্ছে। সেগুলো কিভাবে আমরা প্রতিরোধ করব, কিংবা সেগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব, এই যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা একদিকে অভ্যন্তরীণ সমস্যা এবং ঝুঁকিগুলোর কথা বলছি, কিন্তু আমাদের যে এই যে বাহ্যিক ঝুঁকি যেগুলো রয়েছে সেগুলোর প্রভাব কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে এসে পড়বে। সেই প্রস্তুতিটাও আমাদেরকে থাকতে হবে। তা না হলে আমাদের এই যে আগামী 5, 10, 15 বছরে আমরা যে কিভাবে উতরে আসবো আবার, কারণ কি দেখেন, একটুখানি পিছনের দিকে তাকালে বাংলাদেশের তো এক সময় কি বলা হতো যে এত বাংলাদেশের প্রবৃদ্ধি বলি কিংবা সামাজিক উন্নয়ন একটা বিশ্বের দরবারে উদাহরণ হিসাবে একটা প্রতিভাত হয়েছিল উন্নয়নের। আমরা এমডিজি সময়ে যে একটা সাফল্য, হ্যাঁ, এই সাফল্য, হ্যাঁ, কিছুটা যদি আমরা ডিসকাউন্টও করি যে এত হয়নি, তারপরেও কিন্তু বাংলাদেশে একটা উদাহরণ হয়েছে। কিন্তু সেটারও একটা লিমিট, সেটা কোন পর্যন্ত হয়েছে। আপনি দেখবেন যে এই যে এমডিজিগুলো 1990 থেকে 2015 সাল পর্যন্ত যে ছিল, 2000 থেকে 2015 সাল পর্যন্ত সেটা, তো তখন তারপরে পরবর্তী সময়ে কিন্তু এরকম যে খুব একটা যেই গতিতে মোমেন্টামটা যেটা ছিল আস্তে আস্তে কিন্তু একটু স্তিমিত হয়ে যাচ্ছে। এবং এই যে 2024-এর যে জুলাই মাসে জুলাই আন্দোলন যেটা হলো, অগাস্টে, যে তখন কিন্তু আমাদের যে সেই প্রবৃদ্ধির একটা গতিময়তাটা বলা হচ্ছিল, আমরা এত দ্রুত প্রবৃদ্ধি করছি, 7%, 7.5%, 8-এর দিকে চলে যাব এরকম, সেটা কিন্তু একটু থেমে আসছিল। প্রবৃদ্ধিও কিন্তু নিচের দিকে চলে আসছিল, ওই মোমেন্টামটা থেমে গিয়েছিল। কারণ এবং তারপরে ওই মূল্যস্ফীতি বেশি, এত যে সমস্যা যেগুলো একটু আগে বললাম, এত সমস্যার কারণে কিন্তু আপনার ওই অর্থনৈতিক প্রবৃদ্ধির মোমেন্টামও ছিল না, এবং আমরা এই যে একটা উদাহরণ সৃষ্টি করছিলাম অগ্রগতির, সেটা কিন্তু ছিল না, একটু ম্লান হয়ে আসছিল। সেই ম্লান ও ম্রিয়মাণ অবস্থা, এবং সেই ম্লান অবস্থা থেকে এটাকে আবার ফিরিয়ে আনা, এটা কিন্তু আরও অনেক বছর লাগবে। সেই অবস্থাটা, এটা কিন্তু একটা কোনো ম্যাজিক ওয়ান্ড হবে না যে খুব দ্রুতই আমরা ফিরে যেতে পারবো। এখন আমাদের প্রবৃদ্ধি 4% দাঁড়িয়েছে, আগামীতে এটার প্রজেকশন করা হয়েছে 5.5% খুব ভালো যেটা 5.5%। তো তারপরে মূল্যস্ফীতিটা যদিও প্রজেকশন করা হচ্ছে 7% আমরা করতে পারিনি, এখনও 8.5% বাড়ে একটু কমে, এরকমভাবে অবস্থায় রয়েছে। আর এই বছরে কর্মসংস্থান কিন্তু আরও কমেছে। লেবার ফোর্স সার্ভেতে যে কর্মসংস্থানের পরিমাণটা, সেটাও কিন্তু কমেছে। তাহলে আমরা কিভাবে এগোচ্ছি? আর এক্সটার্নাল সেক্টরের কথা, হ্যাঁ, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা এখন $28 বিলিয়ন মতো গেছে, যেটা কিনা এই 24 জুলাইয়ে সেটা 20-এর নিচে নেমে এসেছিল। রেমিটেন্স বাড়ছে, কিন্তু আবার আমাদের যে রপ্তানি, সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, রপ্তানির প্রবৃদ্ধিটা কমে যাচ্ছে, সেটাও একটা চিন্তা। এবং রপ্তানিটা কেন চিন্তার বিষয়, ওই যে আমরা ভূ রাজনৈতিক অবস্থাটার বললাম, সেই ভূ রাজনৈতিক সমস্যার কারণে কিন্তু এটা ভবিষ্যতে আমাদেরকে এখানে আরও আপনার কৌশল নিতে হবে, স্ট্র্যাটেজি নিতে হবে। আমরা রপ্তানি বহুমুখীকরণ, রপ্তানির উন্নয়ন, রপ্তানির যে উৎকর্ষতা সাধন, এগুলির কথা বলছি, এই ধরনের প্রস্তুতি কিন্তু নিতে হবে।